কুসুম, এই কুসুম, কোথায় গেলি বল দেখি। চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়ে গেল আমার, তবু সাড়া নেই মেয়ের। আই সরমা, কুসুম কোথায় রে? সেই কখন দিদিমণির ঘরটা ঝাড়ামোছা করে আসছি বলে বৌমার ঘরে গিয়ে ঢুকেছে, আর তো বেরোনোর নাম নেই। ও ঘরে কি মধু পায় বল দেখি তোর মেয়েটা। একবার ঢুকলে আর বেরোতে চায় না। বলি বাড়ির অন্য ঘরগুলোর কি ঝাড়ামোছা করার প্রয়োজন নেই, শুধু ওই ঘরটা করলেই হবে? তাহলে সামনের মাস থেকে মাইনেটাও ওই একটা ঘর পরিষ্কার করার মতোই দেব, বলে দিস তোর মেয়েকে। কাচুমাচু মুখে গাঙ্গুলি মাসিমার সামনে দাঁড়িয়ে থাকে সরমা, আমতা আমতা করে বলে, কি বলি বলো তো মাসিমা, আসলে বাচ্চা মেয়ে তো, ও কি অত টাকা পয়সার হিসেব বোঝে বলো? বৌমণি কত ছোট ছোট ছেলে মেয়েদের পড়ায়, ওরই বয়সী সব। ওর বোধহয় দেখতে খুব ভালো লাগে জানো। পোড়া কপাল আমার, ওর বাবার কাজটাও যে চলে গেল, নইলে কি আর ওইটুকু মেয়েকে কাজে নিয়ে আসি? ও তো আগে স্কুলে যেত, লেখাপড়া করতে কত ভালোবাসতো মেয়েটা আমার। কি করব বলো, জন্মেছে আমাদের ঘরে, কোন স্বাদটাই বা মেটাতে পারি বলো না। বুকের খুব গভীর থেকে দীর্ঘশ্বাসটা উঠে এলো সরমার। আঁচলের খুঁট দিয়ে চোখ দুটো মুছে নিয়ে পর্বত প্রমাণ বাসনের স্তূপ নিয়ে বসে পড়ে ঘষে ঘষে সেগুলোকে পরিষ্কার করতে। মনে মনে ভাবে কতজনের বাড়ির ময়লা ঘষে ঘষে সাফ করে দেয় সে প্রতিদিন, শুধু নিজের মেয়ের কপালটাকেই একটু চকচকে করতে পারে না। মা হয়ে এ যে তার কত বড় পরাজয়, কতখানি যন্ত্রণা, বোঝে না কেউ কোনো দিন। নিরুপমা দেবী নিজের ঘরে বসেই মনে মনে বিড়বিড় করতে লাগলেন, বাচ্চা মেয়ে, সে নাকি টাকা পয়সার হিসেব বোঝে না। সরমার যেমন কথা, ওদের ঘরের মেয়ে আবার টাকা চেনে না। জন্মেই ওরা আর কিছু চিনুক বা না চিনুক, টাকাটা ঠিক চিনে যায়। বৌমা নিঘাত ওকে চকলেট, লজেন্স এইসব কিনে কিনে দেয়, আর সেই লোভে ও বৌমার ঘরের কাজগুলোই আগে করে। টাকা দিয়ে বাড়তি কাজও করিয়ে নেয় হয়তো। তারপর তো আবার বৌমার বাপের বাড়ি থেকে সরমাদের বস্তিটা শুনেছি খুব দূরে নয়, হয়তো বাপের বাড়িতেও কুসুমকে পাঠায় মাঝে সাঝে কাজ করিয়ে নিতে, কে বলতে পারে। টিউশনির টাকাগুলোকে ওভাবেই তো নয় ছয় করছে বৌমা, কিছু বলারও উপায় নেই। বলতে গেলে হয়তো বলবে আমার টাকা, আমি খরচ করছি। এদিকে সংসারের জোয়াল টানতে আমার খোকাটাকেই তো খেটে মরতে হচ্ছে দিনরাত। অফিসের কত কাজ তার, তার কষ্ট আর কেই বা বোঝে মা ছাড়া। নিরুপমা দেবী ভাবলেন আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন তিনি। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে এসে দাঁড়ালেন বৌমার ঘরের জানালার পাশে। আজ তিনি জেনেই ছাড়বেন কুসুম রোজ রোজ এতক্ষণ ধরে কি করে এই ঘরে, মৃত্তিকা কি দিয়ে হাত করেছে তাকে, সব জানবেন তিনি আজ। ওদিকে এতক্ষণ ধরে মাসিমাকে চুপচাপ থাকতে দেখে বিস্মিত হয় সরমা। যে মাসিমার মুখে রেলগাড়ি একবার চলতে শুরু করলে কুসুম থেকে সরমা, সরমা থেকে মৃত্তিকা, সেখান থেকে মৃত্তিকার বাপের বাড়ি পর্যন্ত না পৌঁছিয়ে থামার স্টেশন পায় না। সেই রেলগাড়ি আজ এত সহজে থেমে গেল কিভাবে ভেবে পায় না সরমা। কেমন যেন সন্দেহ হয় তার। ওপাশের সিঁড়ি বেয়ে সেও নেমে আসে নিচের তলায়। ভয়ে ভয়ে বৌমনির ঘরের উল্টো দিকের দরজার পাশে এসে দাঁড়ায় সরমা। দুজনেই উৎসুক ভেতরে কি হচ্ছে জানতে, যদিও দুজনের ঔৎসুক্যের কারণ দুটো আলাদা। একজন এসেছেন বিচারক হয়ে ছোট্ট শিশুটার ভাগ্য নির্ধারণ করতে, আর একজন এসেছে যে কোনো মুহূর্তে তার শিশু কন্যাটি অপরাধী না হয়েও কিভাবে অপরাধী হয়ে যায় তা প্রত্যক্ষ করতে, নিজের ওপর অজানা দোষের দায়ভার টেনে নিয়ে মেয়েকে নির্দোষ প্রমাণ করতে। তারা কেউ জানে না কি অপেক্ষা করে আছে তাদের জন্য। যিনি জানেন তিনি বোধহয় ওপরে বসে মুচকি হাসলেন শুধু। মিষ্টির বাক্সে আর ফুলের তোড়াতে সেজে উঠেছে মৃত্তিকার ঘরের কোণের টেবিলটা, তারই মাঝে উকি দিচ্ছে কয়েকটা চকলেট আর হাতে আঁকা কিছু সুন্দর ছবিও। মৃত্তিকার ক্ষুদে ছাত্রছাত্রীরা নিজের হাতে ছবি এঁকে নিয়ে এসেছে ম্যামকে দেবে বলে।
কেউ বা এনেছে নিজের বাগানের ফুল, অপেক্ষাকৃত বড় যারা তারা এনেছে পেন ডায়েরি। কোন ছাত্রী আবার সুন্দরী ম্যামকে একজোড়া ঝুমকো দুল দিয়ে বলেছে, ম্যাম আমার দিদির হাতে বানানো, পরলে খুব সুন্দর দেখাবে আপনাকে, পরবেন তো ম্যাম? পরম আনন্দের সঙ্গে সবার উপহার গ্রহণ করে সবাইকে খুশি করতে থাকে মৃত্তিকা। আসছে শিক্ষক দিবস, তাই মৃত্তিকাও একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তার ছাত্রছাত্রীদের জন্য। সেই সঙ্গে ওদের অনুরোধে ওদের সঙ্গে বেশ কিছু সেলফিও নিয়েছে মৃত্তিকা। ঘরের এক কোণে দাঁড়িয়ে ঝাঁটা হাতে মন্ত্রমুগ্ধের মতো সব কিছু দেখে চলেছে কুসুম, কিন্তু কারোর নজরই নেই তার প্রতি। ব্যস্ততার মধ্যে মৃত্তিকাও আজ লক্ষ্য করেনি তাকে। হৈহুল্য শেষ হলে মৃত্তিকা তার স্টুডেন্টদের ধন্যবাদ জানিয়ে বলে, আজ একটা ভীষণ সুন্দর দিন উপহার দিয়েছ তোমরা আমায়, খুব খুশি হয়েছি আমি। তবে আরও একটু বেশি খুশি হতাম যদি কালকের পরীক্ষাতে সবকটা অঙ্ক ঠিক করতে তোমরা সবাই। প্রত্যেকের ভুল হয়েছে কিছু না কিছু, বিশেষ করে নতুন শেখানো অঙ্কটা। শেখানোর সময় বুঝতে না পারলে আমি কি তোমাদের বকাঝকা করি? আমি তো বারবার বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তখন কিন্তু একজনও বলনি যে বুঝতে পারোনি অঙ্কটা, অথচ পরীক্ষার খাতায় ওই অঙ্কটা ভুল করেছো সবাই। ম্যামের সামনে নিজেদের ভুল স্বীকার করে মাথা নিচু করে থাকে সকলে। কয়েক সেকেন্ডের বিরতির পর মৃত্তিকা বলে ওঠে, না ঠিক সবাই যে ভুল করেছো তা নয়, একটা খাতা আমি পেয়েছি যেখানে প্রত্যেকটা অঙ্ক ঠিক, আর সেই একমাত্র ফুল মার্কস পেয়েছে আমার কাছে। ঠিক খাতা নয়, কয়েকটা লুজ শিটে অঙ্কগুলো করেছে সে, কিন্তু ভুলবশত নিজের নামটাই লিখতে ভুলে গেছে শিটের উপর। কাগজগুলো ওপরে তুলে ধরে মৃত্তিকা সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, বলো তো তোমাদের মধ্যে কার লেখা এটা? সবাই পরস্পর মুখ চাওয়াচাই করতে থাকে। এটা যে তাদের কারোর হাতের লেখাই নয়। তাছাড়া তারা সবাই তো কাল নিজের নিজের খাতাতেই পরীক্ষা দিয়েছিল। এই লুজশিটগুলো তাহলে এলো কোথা থেকে? ঘরের ভেতরে তৈরি হয়েছে একটা চাপা উত্তেজনা, আর বাইরেও দুজোড়া কৌতূহলী চোখ অপেক্ষা করছে সত্যিটা জানার জন্য। তারাও বোধহয় মুহূর্তের জন্য ভুলে গেছে কী কারণে এখানে এসেছিল তারা, জড়িয়ে পড়েছে এই রহস্যের সঙ্গে। আসলে সব মানুষের মধ্যেই বোধহয় এক একজন কাকাবাবু বা ফেলুদা বাস করেন। কোথাও রহস্যের গন্ধ পেলে সমাধান না হওয়া পর্যন্ত তার মন শান্ত হয় না কিছুতেই। কেমন যেন একটা অস্থিরতা অনুভূত হতে থাকে মনের গভীরে, ঠিক যেমন এই মুহূর্তে হচ্ছে নিরুপমা দেবী আর সরমার। ওদিকে সবার চোখের আড়ালে চুপি চুপি মৃত্তিকার ঘর থেকে বেরিয়ে আসতে উদ্যত হয় কুসুম। মৃত্তিকা ঠিক সেই মুহূর্তে তাকে দাঁড় করিয়ে বলে, কোথায় যাচ্ছিস কুসুম? এতক্ষণ কি তুই এই ঘরেই ছিলি? খেয়াল করিনি তো। দাঁড়া, একটু মিষ্টি খেয়ে যা। কুসুম জড়সড় হয়ে বলে, না না দিদিমণি, আমি এখন মিষ্টি খাবো না, অনেক কাজ পড়ে আছে। মৃত্তিকা আর কুসুমের কথার ফাঁকে সুনয়না হঠাৎ বলে ওঠে, ম্যাম আপনি যখন আমাদের পড়ান, এই মেয়েটা রোজ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। আমরা যে অদরকারি কাগজগুলো ছুঁড়ে ফেলে দিই, ও সেগুলো কুড়িয়ে নিয়ে যায়। কী সব যেন লেখে ওখানে বসে বসে, কালকেও লিখছিল দরজার বাইরে বসে। আপনি খেয়াল করেননি ম্যাম? আমার মনে হয় এই লুজ শিটগুলো ওরই, ওই করেছে অঙ্কগুলো। দু চোখ ভরা বিস্ময় নিয়ে মৃত্তিকা তাকিয়ে থাকে কুসুমের মুখের দিকে। কুসুম ভয়ে জড়সড় হয়ে যায় আরও, আমতা আমতা করে বলে, আমি কিন্তু কাজে ফাঁকি দিই না দিদিমণি, সব কাজ করে দিয়ে তারপরেই বাড়ি যাই। দরজার বাইরে সরমা দু চোখের কুল ছাপিয়ে বাঁধ ভাসিয়ে নামে অঝোর শ্রাবণধারা। ওদিকে নিরুপমাও বাক্যহারা। মৃত্তিকা কুসুমকে কাছে টেনে নিয়ে অভয় দিয়ে জানতে চায় এই লুজশিটের অঙ্কগুলো সেই করেছে কিনা। ভয়ে ভয়ে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায় কুসুম, স্বীকার করে এ তারই কাজ।
মৃত্তিকা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কুসুমের নিষ্পাপ মুখটার দিকে। 10 বছরের মেয়েটার প্রতি অপার স্নেহে আদ্য হতে থাকে তার অন্তর। কুসুমের মাথায় হাত রেখে মৃত্তিকা বলে, আজ থেকে আমি রোজ পড়াবো তোকে। আর একটা কথা, এখন থেকে তুই আর দরজার বাইরে নয়, সব থেকে সামনের সারিতে বসে পড়বি আমার কাছে। তুই যে আমার সেরা ছাত্রী রে। কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে এসে সরমা বলে, কিন্তু বৌমনি, আমি যে তোমায় টাকা দিতে পারবো না গো। ও তোমার ছাত্রী কি করে হবে? ছাত্রী হতে গেলে যে মাস্টারমশাই দিদিমণিকে গুরু দক্ষিণে দিতে হয়। মৃত্তিকা কুসুমের হাত থেকে অঙ্ক কষালুর শিটগুলো চেয়ে নেয়। ওর প্রাপ্য নম্বরের উপর হাসি মুখে হাত বোলাতে বোলাতে সরমাকে বলে, কে বলেছে গুরু দক্ষিণা দিতে পারবে না তোমার মেয়ে? এই দেখো সরমাদি, এটাই তো আমার গুরু দক্ষিণা। ও তো আগেই গুরু দক্ষিণা দিয়ে বসে আছে। আমারই অনেক দেরি হয়ে গেল ওকে চিনে নিতে। নিরুপমা দেবীও ঘরে ঢুকে আসেন ধীর পায়ে। এই প্রথম মাথা নিচু করে কোমল স্বরে তিনি বলেন, আমাকেও আজ হার মানতে হলো এই বাচ্চা মেয়েটার কাছে। সরমা, কাল থেকে আর কোনো কাজ করতে হবে না তোর মেয়েকে। ও পড়বে। ওই কাজগুলোর জন্য আমি অন্য লোক দেখে নেব। না না, ভয় পাস না, মাইনে কমাবো না তোর। চওড়া হাসি ফুটে ওঠে সরমা আর কুসুমের মুখ দুটোতে। সার্থক হয় মৃত্তিকার শিক্ষকতা, সার্থক হয় আজকে শিক্ষক দিবস কুসুমের গুরু দক্ষিণায়। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।